কোনো জিনিসটা এমনি এমনি কিছু হয় না, প্রত্যেক জিনিসটার পেছনে কোনো কোনো কারণ থাকে। তাহলে আমার এটার পেছনেও নিশ্চয়ই ভালো কিছু আছে, মন্দ যেটা হওয়ার তো হয়ে গেছে। আমার নাম এমডি আফতার আলী মোল্লা। আমি ভাঙড় জয়পুর গ্রামের বাসিন্দা। আমার বয়স 35 বছর। আমি এই প্রতিবন্ধী অবস্থায় ব্যবসা করি, যেটা গ্রামে ফেরিয়ালা বলে। যে মানুষটা এক সময় হেঁটে খেলে বেড়াতো, সব জায়গায় যেতে পারতো, আর সেই মানুষটা এক জায়গায় মানে না নড়া চড়াও করতে পারছে, না নিজে উঠে বসতে পারছে। প্রচণ্ড কেঁদেছি শুয়ে পড়ে পড়ে। তখন এমন কোনো রাত ছিল না যে রাতে না কান্না করে ঘুম এসছে। ছোটোবেলায় একটু বদমাইশ মতোই ছিলাম, এই আগানে বাগানে ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকা, যেটা ন্যাচারাল মানে সব মানুষই ছেলেরাই করে, আমি তেমনই ছিলাম। পড়াশুনো করতে করতে তখন মানে ইচ্ছা হলো যে মানে কোনো কাজ কামে যাওয়ার জন্য। ধরো আমরা 3 তলায় কাজ করছি, তো 3 তলায় যখন কাজ করি, তো 2তলার উপরে আমাদের নেট জাল এইভাবে শক্ত কোনো মজবুত কোনো নেট দিয়ে রেখে দিলে ওইটা আমাদের বেটার হয়। কারণ আমরা যেহেতু মানে 3তলায় থেকে যখন পড়বো, ওই জালে যেন আমরা আটকাতে পারি। 22তলা বিল্ডিং থেকে একটা বিল্ডিং থেকে 2জনা পড়েছে, আর একটা বিল্ডিং থেকে 1জনা পড়েছে। যখনই পড়ে গিয়েছে, তখনই ওরা কি করেছে, ইট বালি মশলা দিয়ে ওরা চেপে দেওয়ার চেষ্টা করেছে। ওটা যখনই চেপে দেওয়ার চেষ্টা করেছে, পাবলিক জানাজানি হয়ে গিয়ে ওরা আর চাপতে পারেনি। সেখানে গিয়ে মানে কষ্ট হতো বলে অতিরিক্ত চলে এসেছিলাম। তারপরে আমাদেরই একটা রিলেটিভের মধ্যে একজনের জেসিবি ব্যাকলোটার মেশিন ছিল, তো ওখানে কাজ শেখার জন্য খুব আগ্রহ ছিলাম। তো তারপরে মোটামুটি গিয়ে আমি ওদের কাছে 2-2.5 বছর থেকে কাজটা শিখলাম। শিখে কিছুদিন ওদের গাড়ি চালিয়ে তারপরে বাড়ির দিকেও গাড়ি চালাতে গেলাম। মনে হলো কি মানে নিজে একটা গাড়ি যদি কিনতে পারি, কেনাও হলো, একটা ব্যবসাও শুরু করেছিলাম, মাটির ব্যবসা। কাজ করতে করতে মোটামুটি কিছু বেনিফিটও হয়েছিল, আর কিছু মানে ডাউন পেমেন্ট দিয়ে আরেকটা মেশিন নামিয়েছিলাম 2018 সালে। তো যখন 2018 শেষের দিকে যখন বর্ষা নেমে যায়, তো বর্ষাকালে আমাদের গাড়িগুলো চলে না, পুরো রাখার জন্য জায়গা করতে হয়। তো জায়গা করতে গিয়ে দাদা তিরপল খাটাচ্ছিল। সেই তিরপলটা লম্বায় টাঙানো ছিল, দুটো গাড়ি ওর মধ্যে আসছিল না, তো সেই অনুযায়ী তিরপলটা টাঙাতে টাঙাতে মোটামুটি সব কটা কোণ বাঁধা হয়ে গেছে, আর একটাই বাকি ছিল, বিকালও হয়ে গেছে। বাড়িতে আসলাম, বাড়িতে একটা বাঁশ দরকার ছিল, বাড়িতে এসে বাঁশ নিতে এসেছিলাম। তখন আমার মেয়েটা ছিল ছোট্ট, মেয়েটা বারণ করেছিল যে আবু যেও না। মেয়েটাকে কোনো রকম বুঝিয়ে আমি চলে গেছিলাম। মেঘ করেছিল, বৃষ্টি এসেছিলো প্রচণ্ড। তো আমি ওই জেসিবি গাড়িটা উঁচু করে, ওর যে সামনের যে বকেটটা আছে, লোডারটা উঁচু করে ওর উপরে উঠে তিরপলটা টাঙাচ্ছিলাম। তিরপলের ভিতর দিয়ে একটা ইলেকট্রিকের লাইন গেছিলো, দাদা খেয়াল করেনি, কারণবশত দাদা ইলেকট্রিক শর্ট লেগে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বড়দা দেখতে পায়, বড়দা দেখতে পেয়ে ওখান থেকে নামাতে গিয়ে আমি পড়ে যাই। প্রথমে পড়ে গিয়ে এই ঘাড়ের শিরদাঁড়াটা ভেঙে গেছিলো, এইখানটা ভেঙে যাওয়ার পরে মানে অপারেশন করা হয়েছে। অপারেশন করে মানে এই গলার নলির এইখানটা, এই জায়গাটা কেটেছে, কেটে এখান থেকে এটা প্লেট লাগানো আছে ভিতরে। তো যেখানটা আমার ভেঙেছে তার নিচেরটার থেকে পুরোটাই প্যারালাইসিস, মানে কোনো সেন্স নেই। সব পায়টা যা আছে কোনো সেন্স নেই, মানে যা করতে হবে হাত দিয়ে। হাতের উপরটা সার আছে, নিচেটা কিন্তু কোনো সার নেই। মানে পেশাব, পায়খানা, খিদে এগুলো আমি কিছু বলতে পারি না, সব নিশার হয়ে আছে। পেশাবটা নিশারে মানে এই ক্যাথলিটারের দ্বারা হয়ে যায়, আর পায়খানাটা এই খাটের উপরেই শুয়ে পড়ে মোটামুটি পেপার বিছিয়ে আপাতত হয়।
পুরো বডিটার মধ্যে 90% প্যারালাইসিস হয়ে গেছে। তো সেই থেকে মোটামুটি 4 বছর বাড়িতে শুয়েই ছিলাম। প্রথম ভেবেছিলাম দাদার হয়তো একটা পড়ে গেছে, হাতটা হয়তো ভেঙে গেছে, কিন্তু এতটা যে গভীর দাদা চোট পাবে আমরা বুঝতে পারিনি। ওখান থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলো। 20 লাখের উপরে খরচ হয়ে গেছে। ভেলোর নিয়ে ওখানে হলো না, ফের ওখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম, ওখানে হলো না। ওখানে একটা ডাক্তার ছিল, খুব বাঙালি ডাক্তার, মানে তিনি বাংলায় আমাদের বলেছিল যে স্পাইনাল কর্ডটা আপনার দাদার নষ্ট হয়ে গেছে, তো আপনারা বাধ্য হয়ে আর টাকা খরচা করেন না, একে নিয়ে বাড়ি চলে যান, যতদিন বেঁচে থাকবে দাদা এভাবেই বেঁচে থাকবে। বাড়ি আসার পরে কিছুদিন পরে চলে এলো মানে করোনা, কোভিড, লকডাউন শুরু হয়ে যাওয়ার পরে আমি তো ঘরে শুয়ে আছি, মোটামুটি গাড়িগুলো কিস্তিও যাচ্ছে না, প্রচুর টাকা দেনা হয়ে গেছে। লকডাউনে আমরা মানে মানুষ তো তখন বাইরে বার হতে পারছে না, কাজ কাম সব বন্ধ হয়ে গেছিলো, আমাদের গাড়িগুলো ব্রেকডাউন হয়ে গেছিলো, বাড়িতে পড়েছিল সব। লাস্টে ফাইন্যান্স কী করলো, কেস করার পরে কোর্টে গিয়ে সেটেলমেন্ট হলো, আমাদের কোনো মনিটরিং দেয়নি, মানে কোনো ছাড় দেয়নি, বাধ্য হয়ে একটা মেশিন বিক্রি করে দিতে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় মেশিনটা ছিল ওটাও বিক্রি করে দিয়ে ফাইন্যান্সটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। মানে আমি যে 2 পয়সা কামানোর জন্য গাড়িটা নিয়েছি, ওজন আরও মানে গাড়ি নিয়ে নেওয়ার পর আরও টাকা পাবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। স্বামীর একটু খেজমতটা বেশি করতে হয়, সব দিক থেকে খেয়াল রাখতে হয়, ও তো কিছুই করতে পারে না। কোভিড-19 যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে মনে একটা চিন্তা আসলো যে পরবর্তীকালে আমার যে 2টো বাচ্চা আছে আমি খাবো কীভাবে। আমি বিভিন্ন মানে মোবাইলে ইউটিউবে দেখে নিজের প্রতি একটা আগ্রহ আসলো যে না আমি কতদিনে শুয়ে থাকবো এইভাবে। তারপরে ইচ্ছা হলো যে না নিজে কিছু একটা করি, ছোট্ট একটা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করলাম। তো দাদা নিজের থেকেই বললো যে আমি তো মরিনি, বেঁচে আছি, তাহলে আমি জীবনে তো বহুত কিছু করেছি, কিন্তু আমি হার মানব না। সবাই বলতে লাগলো যে প্রতিবন্ধী 90% হ্যান্ডিক্যাপ, এ কীভাবে ব্যবসা করবে। অনেকে বলে যে এই সারাদিন নলি পাপড় বিক্রি করে ক টাকা ইনকাম হবে, এর থেকে তো বরঞ্চ ভিক করলে তো দিনে তো আরও অনেক বেশি ইনকামটা হবে। তো আমার কারো কাছে হাত পাতাটা পছন্দ না। অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, তারা হার মেনে নেয়, এরকম হলে নিজে নিজে সুসাইড করে নেয়, কিন্তু আমার দাদা সুসাইড তো দূরের কথা, মানে সেই যে হার মানা, ও হার মানছে না এখনও। মানুষের মনের জোরটা সব থেকে বড় জোর। ভিক করলে দিনে হয়তো 2000 টাকা ইনকাম হবে, কিন্তু সেই টাকার কি কোনো মর্যাদা পাবো? আমি নিজে 2 টাকা রোজগার করব, সেই পয়সার মূল্যটা অনেক। ও যে বর্তমানে এখন গাড়িটা করে ব্যবসা করছে, ওই গাড়িটাও নিজে আইডিয়া দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে বানিয়েছে। বাবাকে আমরা খুব ভালোবাসি। মেয়েদের মানে বড় করে মানুষ করে মানে ভালো করে ওদের তো একটা লাইফ ভবিষ্যৎ আছে। লেখাপড়ার যতটা পারি চেষ্টা করি লেখাপড়া শিখে তাদের ভালো জায়গায় বিয়ে শাদী দেবো। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমিও বড় হয়ে ডাক্তার হতে চাই। তো ওরা যখন ডাক্তার হতে চাইছে, আমারও তো ইচ্ছা আছে যে ওরা হোক। জুসে না যাও। আচ্ছা, এবার একটু হাসো। দীর্ঘ 5-7 বছর ধরে ফিজিওথেরাপি করেছি, তাতে ডেইলি 300 টাকা করে দিতে হয়, যার কারণে মানে পেরে ওঠা যায় না, কারণ পয়সা অ্যামাউন্টটা তো অনেক। সরকারি সুযোগ সুবিধা বলতে তেমন কিছু পাইনি,
দাদার জাস্ট হ্যান্ডিক্যাপ কার্ডটা হয়েছিল। মাসে মাসে 1000 টাকা করে ভাতা দেয়। আগে অবস্থাটা মানে ছিল, কিন্তু দাদা এখন এমন ব্যবসা করে এমনই হয়ে গেছে, মানে নিজের খরচা নিজে চালিয়ে দিতে পারে। এখন পার ডে মোটামুটি 150, 200, 250 টাকাও ইনকাম হয়ে যায়, যেটা দিয়ে আমি আমার ছোট্ট সংসারটাকে ম্যানেজ করে চালিয়ে নিই। খাবার আজ করতে যাওনি তো? এসো দুজনে, এসো কাছে এসো, কাছে এসো, আমার কাছে এসো।